টেনিদা সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়। সংকলন ও সম্পাদনা প্রণব কুমার মুখোপাধ্যায়। উপন্যাস চার মূর্তি। পর্ব ১। মেসোমশাইয়ের অট্টহাসি। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুজ্যেদের রোয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা ৩ জন আছি। সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম বাড়ুচ্ছে। পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছায়নি। 4 জনে পরীক্ষা দিয়েছি। লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো। হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে। ঢাকাই বাঙাল হাবুল সেনটাও বেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। আমি 2বার অঙ্কের জন্য ডিগবাজি খেয়েছি। এবার থার্ড ডিভিশনে পাশ করলেও করতে পারি। আর টেনিদা, তার কথা না বলাই ভালো। সে মেট্রিক দিয়েছে, কে জানে এন্ট্রান্সও দিয়েছে কিনা। এখন স্কুল ফাইনাল দিচ্ছে, এরপরে হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস 10-এ একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে। তাকে সেখান থেকে টেনে 1 ইঞ্চি নড়াই সাধ্যকার। টেনিদা বলে, হেহে, বুঝলি নে, ক্লাসে 2-1 জন পুরনো লোক থাকা ভালো, মানে সব জানে টানে আর কি। নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাইতো। তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বই কি। এমনকি টেনিদার দুধে পর্দা, যার হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি শুধু ম্যানেজড হয়ে এসেছেন বলতে গেলে। 3-4 বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেঁচিয়ে হাত বাঁধাতেন। আর টেনিদার মগজে কর্স গোবর আছে, তাই নিয়ে গবেষণা করতেন। এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন। টেনিদার ফেল করাটা তার এমনই অভ্যাস হয়ে গেছে যে হঠাৎ যদি পাশ করে ফেলে, তাহলে সেই সঙ্গে তিনি একেবারে ফ্ল্যাট হয়ে পড়বেন। অতএব নিশ্চিন্তে আড্ডা চলছে। ওরই মধ্যে হতভাগ্য হাবুল সেনটা একবার পরীক্ষার কথা তুলেছিল। টেনিদার নাক কুঁচকে বলেছিল, নে নে, রেখে দে, পরীক্ষা পরীক্ষা সব জোচ্চুরি। কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকাটক পাশ করে যায়। পাশ না করতে পারাই সবচেয়ে শক্ত। দেখ না, বছরের পর বছর হলে গিয়ে বসছি, সব পেপারে অ্যান্সার লিখছি, তবু দেখ, কেউ আমাকে পাশ করাতে পারছে না। সব এক্সামিনারকে ঠান্ডা করে দিয়েছি। বুঝলি, আসল বাহাদুরি এখানেই। আমি বললাম, যা বলেছ, এই জন্যই তো 2 বছর তোমার স্বীকৃতি করছি। ছোট কাকা কান দুটো টেনে টেনে প্রায় আধ হাত লম্বা করে দিয়েছে, তবু স্কুল কামড়ে ঠিক বসে আছে। টেনিদা বলল, চুপ কর, মেলা বকিসনি। তোর উপরে আমার আশা ভরসা ছিল। ভেবেছিলাম আমার মনের মতো শিষ্য হতে পারবি তুই, কিন্তু দেখছি তুই 1 নম্বর বিশ্বাসঘাতক। কোন আক্কেলে অঙ্কের খাতায় 36 নম্বর শুদ্ধ করে ফেললি? আর ফেললি যদি, ঢেরা দিয়ে কেটে এলি না কেন? আমি ঘাড়টার চুলকে বললাম, ভারী ভুল হয়ে গেছে। টেনিদা বললে, দুনিয়াটাই নেমো খারাপ, মরুকে, কিন্তু এখন কি করা যায় বল দেখি। পরীক্ষার পর স্রেফ কলকাতায় বসে ভ্যারেন্ডা বাজবো? একটু বেড়াতে টেড়াতে না গেলে কি ভালো লাগে? আমি খুশি হয়ে বললাম, বেশ তো, চলো না। লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে, 2 দিন সেখানে বেশ হইহল্লা করে। থাম বলছি পেলা, থামলি? টেনিদা দাঁত খিচিয়ে বলল, যেমন তো ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া, আহা, ভেবেচিন্তে কি একখানা জায়গায় বের করলেন। তার যে হাতিবাগান বাজারে গেলে ক্ষতি কি? ছাতের উপরে উঠে হাওয়া খেলেই বা ঠকাচ্ছে কে? যত সব পিলে রুগী নিয়ে পড়া গেছে। হাবুল সেন চিন্তা করে বলল, আরেকটা জায়গায় যাওন যায়, বর্ধমানে যাইবা? সেইখানে আমার বড় মা হইল গিয়া পুলিশের ডিএসপি। দূর দূর, সেই ধ্যার ধ্যারে বর্ধমান। টেনিদা নাক কোচকালেন। ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই, বর্ধমানে যেতেই হবে। মানে যে গাড়িতেই চলবি ঠিক বর্ধমানেই নিয়ে যাবে। সেই রেলের ঝকঝক আর পিপি, প্ল্যাটফর্মে যেন রথের মেলা। তবে চাঁদের উপরটা একবার চুলকে নিয়ে টেনিদা বলল, তবে হ্যাঁ, সীতাভোগ মিহিদানা পাওয়া যায় বটে। সেদিক থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বই কি। অন্তত লিলুয়ার চাইতে ঢের ভালো। রাঙা পিসিমার বাড়িকে অপমান, আমার ভারী রাগ হলো। বললাম, সে তো ভালোই হয়, তবে বর্ধমানের মশার সাইজ প্রায় চড়ুই পাখির মতো। তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ মিহিদানার মতো তোমাকেই ফলার করে ফেলবে। তাছাড়া আমি বলে চললাম, আরও আছে। শুনলে তো, বাবুলের মামা ডিএসপি। ওখানে যদি কারো সঙ্গে মারামারি বাঁধিয়েছ, তাহলে আর কথা নেই, সঙ্গে সঙ্গে হাজতে পুরে দেবে। টেনিদা দমে গিয়ে বললে, যা যা, মেলা বকিসনি। কিরে হাবুল, তোর মামা কেমন লোক? হাবুল ভেবে টেবে বলল, তা পেলামিতান তো মিথ্যা কথা কয় নাই। আমার মামাই আবার মিলিটারিতে আসিল, মিলিটারি মেজাজ, এই সেরেছে।
না, এ ঢাকার বাঙালটাকে নিয়ে পারবার জন্যে। ওসব বিপজ্জনক মামার কাছে খামকা মরতে যাওয়া কেন? দিব্যি আছে, মিথ্যে ফ্যাচাঙের ভেতরে কে পড়তে চায় বাপু? আলোচনাটা এ পর্যন্ত এসেছে, হঠাৎ বেগে ক্যাবলার প্রবেশ, হাতে এক ঠোঙা আলু কাবলি। এই যে ক্যাবলা এসে পড়েছে বলেই টেনিদা লাফিয়ে উঠল। তারপরেই চিলের মতো ছো মেরে ক্যাবলার হাত থেকে কেড়ে নিল আলু কাবলির ঠোঙাটা। প্রায় অর্ধেকটা একবারে মুখে পুরে দিয়ে বলল, কোত্থেকে কিনলি রে? তুফা বানিয়েছে তো। আলু কাবলির শোকে ক্যাবলাকে বিমর্ষ হতে দেখা গেল না, বরং ভারী খুশি হয়ে বলল, মোড়ের মাথায় একটা লোক বিক্রি করছিল। এখনো আছে লোকটা? আরো আনাচারেক নিয়ে আয় না। ক্যাবলা বললে, ধ্যাত, আলু কাবলি কেন, পোলাও, মুরগি, চিংড়ির কাটলেট, আনারসের চাটনি, দই, রসগোল্লা। টেনিদা বললে, ইস ইস, আর বলিসনি, এমনিতেই পেট চুই চুই করছে, তার উপরে ওসব বললে একদম হার্ট ফেল করবো। ক্যাবলা হেসে বললে, হার্ট ফেল করলে তুমিই পস্তাবে। আজ রাত্রিরে আমাদের বাড়িতে এইসবই রান্না হচ্ছে কিনা, আর মা তোমাদের তিনজনকে নেমন্তন্ন করতে বলে দিয়েছেন। শুনে আমরা তিনজনেই একেবারে পুরো 3 মিনিট মুখ দিয়ে একটা রা বেরোলো না। তারপর তিরিং করে একটা লাফ দিয়ে টেনিদা বললে, সত্যি বলছিস ক্যাবলা, সত্যি বলছিস? রসিকতা করছিস না তো? ক্যাবলা বললে, রসিকতা করব কেন, রাঁচি থেকে মেসোমশাই এসেছেন যে, তিনিই তো বাজার করে আনলে। আর মুরগি, মুরগি করেছিস তো? দেখিস ক্যাবলা, বামুনকে আশা দিয়ে নিরাশ করিস নে, পরজন্মে তাহলে তোকে কিন্তু মুরগি হয়ে জন্মাতে হবে, খেয়াল থাকে যেন। সে ভাবনা নেই, 8 ডজন দড়িবাঁধা মুরগি উঠোনে ক্যাঁ করছে দেখে এলাম। স্ট্রিম ট্রিম ট্রা, লালা লালা। টেনিদা আনন্দে নেচে উঠল। সেই সঙ্গে আমরা তিনজন কুরাস ধরলাম। গলি দিয়ে একটা নেড়ি কুকুর আসছিল, সেটা ঘ্যাক করে একটা ডাক দিয়ে লেজ গুটিয়ে উল্টো দিকে ছুটে পালালো। রাত্রিরে খাওয়ার তা ব্যবস্থা হলো, সে আর কি বলবো। টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এরপরে ও আর এমনি উঠতে পারবে না, ট্রেনে করে তুলতে হবে। সেদ্ধই মাংসের সঙ্গে ডজনখানে কাটলেট তো খেলোই, এরপরে প্লেট ফ্লেট শুদ্ধ খেতে আরম্ভ করবে, এমনই আমার মনে হলো। খাওয়ার টেবিলে আরেকজন মজার মানুষকে পাওয়া গেল, তিনি কেবলার মেসোমশাই। ভদ্রলোক কত গল্পই না জানেন। একবার শিকার করতে গিয়ে বুনো মোষের লেজ ধরে কেমন বনবন করে খুঁড়িয়েছিলেন, সে গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার জো হলো। আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠের উপর গিয়ে পড়েছিলেন। বাঘটাকে টপাত করে খেয়ে ফেলা দূরের কথা, সঙ্গে সঙ্গে অজ্ঞান। বোধহয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে। এমনকি সবাই মিলে জলজাত বাঘকে যখন খাঁচায় পুরে ফেলল, তখনও তার জ্ঞান হয়নি। শেষকালে নাকি স্মেলিং সল্ট শুকিয়ে আর মাথায় জলের ছিটি দিয়ে তবে বাঘের মূর্ছা ভাঙাতে হয়। খাওয়ার পর ক্যাবলাদের ছাদে বসে এইসব গল্প হচ্ছিল। ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলছিলেন ক্যাবলার মেসোমশাই, আর আমরা মাদুরে বসে শুনছিলাম। মেসোমশাইয়ের টাকের ওপর চাঁদের আলো চিকচিক করছিল, থেকে থেকে লালচে আগুনে অদ্ভুত মনে হচ্ছিল তার মুখখানা। মেসোমশাই বললেন, ছুটিতে বেড়াতে যেতে চাও? আমি এক জায়গায় যাওয়ার কথা বলতে পারি, অমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই। ক্যাবলা বললে, রাঁচি? মেসোমশাই বললেন, না না, এখন বেজায় গরম পড়ে গেছে ওখানে, তাছাড়া বড্ড ভিড়, ও সুবিধা হবে না। টেনিদা বললে, দার্জিলিং না শিলং? মেসোমশাই বললেন, বেজায় শীত, গরমে পুড়তে কষ্ট হয় বটে, কিন্তু শীতে জমে যেতেই বা কি সুখ, সে আমি ভেবে পাইনি। ও সব নয়। আমার একটা কিছু বলা দরকার এখন, কিন্তু কিছুই মনে এলো না। ফস করে বলে ফেললাম, তাহলে গোবরডাঙ্গা? চুপ কর বলছি বেলা, চুপ কর। টেনিদা দাঁত খিচল। নিজে 1 নম্বর গোবর গণেশ, গোবরডাঙ্গা আর লিলুয়া ছাড়া আর কি বা খুঁজে পাবি? মেসোমশাই বললেন, থামো থামো, ওসব নয়। আমি যে জায়গার কথা বলছি, কলকাতার লোকে তার এখনো খবর রাখে না। জায়গাটা রাঁচির কাছাকাছি বটে, হাজারিবাগ আর রামগড় থেকে সেখানে যাওয়া যায়। বাসে থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল 3 পথ। ভারী সুন্দর জায়গা, শাল আর মহুয়ার বন। একটা লেক রয়েছে, তাতে টলচলের নীল জল। দিনের বেলাতেই হরিণ দেখা যায়, খরগোশ আর বনমুরগি ঘুরে বেড়ায়। কাছেই সাঁওতালদের বস্তি, দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়। লেকেও কিছু মাছ আছে, 2 পয়সা 4 পয়সা সের। আর সেইখানে পাহাড়ের একটা টিলার উপর একটা খাসা বাংলো আমি কিনেছি। বাংলোটা এক সাহেব তৈরি করিয়েছিল, বিলেতে যাওয়ার আগে আমাকে বেচে দিয়ে গেছে। চমৎকার বাংলো, তার বারান্দায় বসে কত দূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় ঠিক নেই। পাশেই ঝর্ণা, 12 মাস তিত্তির করে জল বইছে। ওখানে গিয়ে যদি 1 মাস থাকো, এই রোগা প্যাকাতির দল সব একেবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে।
টেনিদা পাহাড় প্রমাণ আহার করে তাকিয়ে হেলান দিয়ে পড়েছিল। তড়াক করে উঠে বসল। আমরা যাব, আমরা চারজনেই। মেসোমশাই আরেকটা সিগারেট ধরিয়ে বললেন, সে তো ভালো কথাই, কিন্তু একটা মুশকিল আছে যে। কি মুশকিল? কথাটা হলো, ইয়ে মানে বাড়িটার কিছু গোলমাল আছে। গোলমাল কিসের? ওখানকার সাঁওতালরা বলে বাড়িটা নাকি দানও পাওয়া। ওখানে নাকি অপদেবতার উপদ্রব হয় মধ্যে মধ্যে। কে যেন দুমদাম করে হেঁটে বেড়ায়, অদ্ভুতভাবে চেঁচিয়ে ওঠে, অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। আমি অবশ্য বাড়িটি কিনবার পর মাত্র বারদিনে গিয়েছি, তাও সকালে পৌঁছেছি আর সন্ধেবেলায় চলে এসেছি। কাজেই রাত্রিরে ওখানে কি হয় না হয় কিছু টের পাইনি। তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে কিনা। টেনিদা বললে, ছোহ, ওসব বাজে কথা। ভূতুত বলে কিছু নেই মেসোমশাই, আমরা চারজনেই যাব। ভূত যদি থাকে তাহলে তাকে একেবারে রাঁচির পাগলাগারদে পাঠিয়ে দিয়ে তবে ফিরে আসবো কলকাতায়। আর কিন্তু তারপরেই আর কিছু বলতে পারল না টেনিদা। হঠাৎ থমকে গিয়ে দুহাতে হাবুল সেনকে প্রাণপণে চাপড়ে ধরল। হাবুল ঘাবড়ে গিয়ে বলল, আহা, করো কি, সাইডে দাও, সাইডে দাও। গলা পর্যন্ত খাইছি, পেটটা ফাইটতে যাইব যে। টেনিদা তবু ছাড়ে না, আরো শক্ত করে হাবুলকে চাপড়ে ধরে বলল, ও কি, ও কি, বাড়ির ছাদে ও কি? আকাশের চাঁদটা ঢাকা পড়েছে এক ফালি কালো মেঘের আড়ালে। চারিদিকে একটা অদ্ভুত অন্ধকার। আর সেই অন্ধকারে পাশের বাড়িতে ছাদে কার যেন দুটো অমানুষিক চোখ দপদপ করে চলছে। আর সেই মুহূর্তে ক্যাবলার মেসোমশাই আকাশ ফাটিয়ে প্রচণ্ড অট্টহাসি করে উঠলেন। সে হাসিতে আমার কান বো বো করে উঠল। পেটের মধ্যে খটখটিয়ে নড়ে উঠল পালা জ্বরের পিলে। মনে হলো মুরগি টুরগিগুলো বুঝি পেট ফেট চিরে কক কক করতে করতে বেরিয়ে আসবে। এমন বিরাট কিম্ভূত অট্টহাসি জীবনে আর কখনো শুনিনি।